নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করার যে প্রবণতা সবসময় ছিল সেটি অব্যাহত আছে। একটা দলের স্থলে আগে ছিল মনোপলিস্টিক বা একচেটিয়া প্রভাব। এখন সেই জায়গায় মূলত আমাদের বিবেচনায় ত্রিমুখী প্রভাব এখানে বিরাজ করছে। আটক ও নির্যাতন, হত্যার ঘটনা অব্যাহত আছে। বর্তমান সরকার আমলে যে সংস্কারের ভিত্তি তৈরি হয়েছে সেটা দুর্বল। যে আমাদের রাজনৈতিক দলগুলো আমি মনে করি যে আমাদের জুলাই আন্দোলন থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি। নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন অনিশ্চয়তা এবং আশঙ্কা সত্ত্বেও নির্বাচন কার্যক্রম চলমান আছে। তবে নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করার যে প্রবণতা সবসময় ছিল সেটি অব্যাহত আছে। বিশেষ করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে কিনা, এর পেছনে অন্যতম যে প্রতিকূলতা প্রতিবন্ধকতা আসতে পারে সেটা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ সমান প্রতিযোগিতার ক্ষেত্র সৃষ্টি করার পথে সবচেয়ে বড় যে অন্তরায়গুলো তার মধ্যে অন্যতম অর্থ, পেশি এবং ধর্ম। এই তিনটি শক্তির অপব্যবহার প্রকট দৃষ্টান্ত দেখা যাচ্ছে, যার ফলে বাস্তবে লেভেল প্লেইং ফিল্ড সহ বা সমান প্রতিযোগিতা সহ কতটুকু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সেটি আমাদের দেখার বিষয় সামনে 12 ফেব্রুয়ারি। রাষ্ট্র পরিচালনার কিছু কিছু ক্ষেত্রে কয়েকটি বিষয় আমরা আপনাদের সামনে আরেকবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। একদিকে প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে প্রধানত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অপসারণের মাধ্যমে এক রদবদল, দলীয়করণ মুক্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে একটা দলের স্থলে আগে ছিল মনোপলিস্টিক বা একচেটিয়া প্রভাব। এখন সেই জায়গায় মূলত আমাদের বিবেচনায় ত্রিমুখী প্রভাব এখানে বিরাজ করছে। ত্রিমাত্রিক, ত্রিদলীয় বা যেভাবে বলি না কেন। এক হচ্ছে যে আপতিত সরকারের যারা দোসর বা যারা সহানুভূতি, যারা সুবিধাভোগী, তাদের একাংশ তো অবশ্যই রয়ে গেছে। সবাইকে অপসারণ করা সম্ভব ছিল না, সম্ভব নয়। কাজেই সেই শক্তি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, সেটা ভাবা কঠিন। অন্যদিকে আবার এখন ক্রিয়াশীল দুটি বৃহৎ দলের প্রভাবে প্রভাবান্বিত আমাদের আমলাতন্ত্র এবং প্রশাসন, রাষ্ট্রযন্ত্র, আইন প্রক্রিয়া সংস্থা ইত্যাদির মধ্যে বিরাজমান আছে। পুলিশ সহ অন্যান্য আইন প্রকারী সংস্থাগুলোর সহ রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, তার মধ্যে শুরু থেকে যে অস্থিরতা ছিল তা তুলনামূলকভাবে কমে আসলেও সেখানে নতুন এবং অন্যদিক থেকে যেটি হয়েছে যে আমরা যতই দিন গেছে বা অগ্রসর হচ্ছি, আমরা নতুন রাজনৈতিক বলয়ের তৈরি প্রয়াস এবং দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। এবং এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সরকারের সিদ্ধান্তহীনতা বা নিয়ন্ত্রণহীনতার দৃষ্টান্ত আমরা দেখতে পাই। সরকারের সার্বিকভাবে সিদ্ধান্ত গ্রহণ, আমরা আগেও বলেছি আপনাদের মাধ্যমে, যে এক ধরনের অ্যাডহক প্রক্রিয়া বিরাজ করেছে, অ্যাডহক প্রবণতা বিরাজ করেছে। পিক অ্যান্ড চুজ, যেটা চাই বা পছন্দ করে সার্বিক বাক্স থেকে কিছু কিছু পছন্দের বিষয় তুলে নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবং প্রশাসন পরিচালনায় অনেক ক্ষেত্রে সরকারের দৃঢ়তা এবং পরিকল্পনার ঘাটতি দেখা গেছে। একবার সিদ্ধান্ত নিয়ে আবার সেটাকে পরিবর্তন হয়েছে। দায়িত্বশীলদের মধ্যে সমন্বয়হীনতা দেখা গেছে। বিভিন্ন পাওয়ার সেন্টার সরকারের যে ক্ষমতার ভিত্তিগুলো, তার মধ্যে সমন্বয়হীনতা দেখা গেছে, যার কারণে মানুষের নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। এবং সার্বিকভাবে যে প্রত্যাশিত যে পরিবেশ হওয়ার কথা ছিল সেটি হয়নি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অবাধ তথ্যের প্রবাহ, যেটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল, মানুষের এবং সরকারের অঙ্গীকারের মধ্যে ছিল, জাতির কাছে সরকার প্রথম যে ছিল ভাষণ ছিল, সেই ভাষণে পরিষ্কারভাবে এই বিষয়টির উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সরকারি দপ্তরে আমরা দেখেছি বা সরকার পরিচালনার ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত গ্রহণ, নীতি প্রণয়ন ইত্যাদি ক্ষেত্রে অস্বচ্ছতা ছিল, অংশগ্রহণমূলক হয়নি এবং গোপনীয়তার সংস্কৃতি কাজ করেছে। তথ্য প্রকাশ না করার চর্চা অব্যাহত ছিল। অনেক মৌলিক সিদ্ধান্ত হয়েছে যেগুলো গোপনীয়তার সাথে হয়েছে। আবার তথ্য প্রবাহ জনগণের তথ্য অধিকার নিশ্চিতের বিষয়ে গুরুত্ব পায়নি। অন্তর্বর্তী সরকারের মেয়াদে উপদেষ্টা পরিষদের সদস্য সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী প্রকাশের বিষয়টি আমরা আবারও বলছি, শুরু থেকেই বলছি, সরকারের সর্বোচ্চ মহল থেকে পর্যায় থেকে ঘোষণা ছিল যেটা উপদেষ্টা পরিষদ তাদের সম্পদ বিবরণী প্রকাশ করবেন। আজ পর্যন্ত সেটা করা হয়নি। এটি অত্যন্ত বিব্রতকর দৃষ্টান্ত, সরকারি সর্বোচ্চ পর্যায়ে ব্যর্থতার পরিচায়ক। বিশেষ করে এমন সরকারের কাছ থেকে যারা স্বচ্ছতা জবাবদিহিতার অঙ্গীকার নিজেরা করেছিল এবং সেই ধরনের বাংলাদেশের স্বচ্ছতা জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠা করার ভিত্তি তৈরি করবে যে সরকার, তারাই নিজেদের অঙ্গীকারটা ভঙ্গ করে সেই ভিত্তিটাকে নড়বড়ে করেছে, যার ফলে ভবিষ্যতে যারা ক্ষমতায় থাকবেন তাদের কাছ থেকে এই ধরনের চর্চা অব্যাহত
থাকার ঝুঁকি সৃষ্টি হয়েছে। সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নামে কিছু ঘটেছে, কিন্তু বাস্তবে কতগুলো জমা হয়েছে, কি জমা হয়েছে সেগুলো প্রকাশের কোনো উদ্যোগ নেই। প্রকাশিত না হলে শুধু জমা থাকার কোনো অর্থ নেই। তথ্য কমিশন, মানবাধিকার কমিশন গঠিত হয়নি। বৈশ্বিক পরিমণ্ডলে ব্যতিক্রমী দৃষ্টান্ত, এক ধরনের বিশ্ব রেকর্ড হয়েছে আমরা মনে করি, খুবই নেতিবাচক দৃষ্টান্ত। সার্বিকভাবে আমরা যেটা আরো দু একটা বিষয়ের উপর বলতে চাই, আমরা মনে করি যে সংস্কার প্রক্রিয়া লক্ষ্যভ্রষ্ট হয়েছে, অন্তর্ঘাতের শিকার হয়েছে। যে কমিশনগুলো হয়েছে তার কোনোটারই প্রতিবেদনই সরকারের আসলে পর্যাপ্ত গুরুত্ব পেয়েছে এটুকু বলার মতো সুযোগ আমরা পাচ্ছি না। এবং তার বাইরেও জাতিসংঘ এবং আমাদের যে গুম প্রতিরোধ কমিশন হয়েছে, এই দুটি কমিশনের প্রতিবেদনের মৌলিক জায়গাগুলো, সুপারিশের মৌলিক জায়গাগুলো অবহেলিত আছে। বিশেষ করে র্যাব বিলুপ্তি, গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার এবং এই ধরনের বিষয়ে কোনো সরকারের বা রাষ্ট্রীয় কোনো অবস্থান গৃহীত হয়নি, বরং উল্টো র্যাবের মতো প্রতিষ্ঠানকে অতি ক্ষমতায়িত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আটক নির্যাতন, হত্যার ঘটনা অব্যাহত আছে, সেগুলো বিস্তারিত আপনারা দেখেছেন। এর মধ্যে সেনাবাহিনীর অংশগ্রহণ বা সেনাবাহিনীর সম্পৃক্ততার দৃষ্টান্ত আছে। শুধুমাত্র একটি বার্তার মাধ্যমে সেগুলো জবাব দেওয়া হয় যে সেনা আইনে তাদের বিচার হবে, কিন্তু বাস্তবে কী হয় সেটা বিচার বলতে যা বোঝায় সেটা কিনা সেটা ঠিক আমরা জানি না। সরকারের দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা বা সরকার পরিচালনার যে অঙ্গীকার ছিল সেখানেও প্রত্যাশিত ভূমিকা পালনে সরকারের ব্যর্থতা ছিল। অনেক বিভিন্ন ধরনের স্বার্থের দ্বন্দ্ব প্রসূত সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং কোনো মন্ত্রণালয়ে বা উপদেষ্টার কার্যালয়ে দুর্নীতির অভিযোগ পরিষ্কারভাবে উত্থাপিত হয়েছে। সেই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে নামমাত্র অনুসন্ধান পর্যন্ত সীমাবদ্ধ থেকেছে। অর্থাৎ একই ধরনের চর্চা যে যারা ক্ষমতায় থাকেন বা ক্ষমতার কাছাকাছি তাদের দুর্নীতিকে সুরক্ষা দেওয়া ছাড়া অন্য কোনো ভূমিকা দুর্নীতি দমন কমিশন বা এই ধরনের প্রতিষ্ঠানগুলি পালন করেন না। যারা সরকারের বাইরে তাদের ক্ষেত্রে অতি সক্রিয়তা দেখা যায়, অনেক সময় সেটা পারপোসিভ বা উদ্দেশ্যমূলকভাবে হয়ে থাকে। তারই দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি। সংস্কার প্রক্রিয়া আমি প্রায় শেষ পর্যায়ে। শুরু থেকে পুরো রাষ্ট্র সংস্কার পরীক্ষা এবং যে ট্রান্সফরমেশন টুয়ার্ডস ডেমোক্রেসি, গণতান্ত্রিক পরিবর্তনে যে বলবো যে উত্তরণের যে প্রক্রিয়া, সেখানে নাগরিক সমাজের সম্পৃক্ততা ছিল। যে সরকার গঠিত হয়েছে সেখানে নাগরিক সমাজের সরকার বলেই অনেকে মনে করেন। এটি একটা ইতিবাচক দিক হলো যে এই সরকারের কাছ থেকে দুটি জিনিস আমরা লক্ষ্য করেছি, যে নাগরিক সমাজের যদি সরকার হয়ে থাকে সেই অনুপাতে যে এই ধরনের স্বচ্ছ জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার দৃষ্টান্ত স্থাপন করার কথা ছিল, সেটি অর্জনে বা সেই দৃষ্টান্ত স্থাপনে ব্যর্থতার পরিচয় দেখেছি আমরা। অন্যদিক থেকে ক্রমান্বয়ে আমরা দেখেছি নাগরিক সমাজের সাথে সরকারের বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে এবং এক ধরনের যে প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে নাগরিক সমাজের সম্পৃক্ততাকে অবমূল্যায়ন করা হয়েছে। যেখানে সম্পৃক্ততার সুযোগ ছিল সেখানে গুরুত্ব দেওয়া হয়নি, বরং অনেক সময় বলবো যে অপপ্রচার হয়েছে, যার ফলে নাগরিক সমাজ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যে নেতিবাচক ধারণা যেটুকুই ছিল সেটি আরও বেশি প্রকটতর হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করি। যে দু তিনটি বিষয় নিয়ে আমি বলে শেষ করবো, যদি আমি মোটা দাগে হাইলাইটস হিসাবে বলতে চাই। একটি হচ্ছে যে বর্তমান সরকার আমলে যে সংস্কারের ভিত্তি তৈরি হয়েছে সেটা দুর্বল। গণমাধ্যমের স্বাধীনতা এবং গণমাধ্যম কর্মী এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা, এই দুটি বিষয়ে একসাথে বিবেচনায় নিয়ে আমি বলবো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের বা গত 1.5 বছরে বাংলাদেশে অত্যন্ত হতাশাব্যঞ্জক একটা চিত্র আমরা দেখেছি। বাংলাদেশের গণমাধ্যম সবসময় ঝুঁকিতে ছিল, সবসময় চাপে ছিল, সরকারের চাপে, রাষ্ট্রের চাপে ছিল এবং সেটা গণমাধ্যমের স্বাধীনতাকে কেন্দ্র করে চাপ ছিল। এটা এবার আমরা যেটা দেখেছি, গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি গণমাধ্যমের নিরাপত্তা, গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক নিরাপত্তা আরও চাপের মুখোমুখি হয়েছে এবং রাষ্ট্রীয় চাপের পাশাপাশি অরাষ্ট্রীয় চাপের মুখোমুখি হয়েছে। উভয় ক্ষেত্রেই সরকার কোনো সঠিক ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে এবং বিশেষ করে অন্য সব কমিশনগুলোর মতো গণমাধ্যম কমিশনের ক্ষেত্রেও যে প্রতিবেদনটি 10 মাস আগে প্রণীত হয়েছে সেটিকে সম্পূর্ণ অবহেলায় রেখে
গণমাধ্যমকে ঝুঁকির মধ্যে রেখে শেষ মুহূর্তে এসে বিদায়ী পরিহাস হিসাবে, যেটা আপনারা আমাদের স্টেটমেন্টের মাধ্যমে প্রকাশ করেছেন, আমি আবারও বলবো, বিদায়ী পরিহাস হিসাবে সরকার দুটি কমিশনের প্রস্তাব করেছে, অধ্যাদেশ, যার মাধ্যমে আসলে গণমাধ্যমকে আরও বেশি সরকারি নিয়ন্ত্রণের রাখার পায়তারা আমরা দেখতে পেয়েছি, যেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। অন্যান্য ক্ষেত্রের মধ্যে আমি অন্যতম যে বিষয়টি সেটা বলবো নারী অধিকার, এবং বিশেষ করে অন্যান্য লিঙ্গ, ধর্মীয়, আদিবাসী, সাংস্কৃতিক, সামাজিক ভিন্নমত এবং অন্যান্য পরিচয়ের ঊর্ধ্বে সকল নাগরিকের যে সমান অধিকার এবং সম্প্রীতি এবং সহাবস্থানের বিষয়গুলো, সেখানে অন্তর্বর্তী মেয়াদে গত 18 মাসে আমরা দেখেছি যথাযথ ভূমিকা পালনে কর্তৃত্ব যাদের হাতে ছিল তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। নারী কমিশনের প্রতিবেদনে কী হয়েছে সেটা আমি আর সময় ব্যাখ্যাপন করতে চাই না, আপনারা সেটা জানেন। সেখানে সরকারের নির্লিপ্ততা, বরং প্রকাশ্যে ঘোষণা দেয়া যে নারী কমিশনের প্রতিবেদন তাদের সরকারের প্রতিবেদন নয়। এই ন্যারেটিভের ফলে একদিক থেকে প্রতিবেদনের অবমূল্যায়ন করা হচ্ছে, অন্যদিক থেকে যারা নারী ক্ষমতায়নের প্রতিরোধক শক্তি তাদেরকে অতি ক্ষমতায়িত করেছে সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের মেয়াদে সবচেয়ে দুর্বল জায়গা ছিল, আপনারা সবাই জানেন। সেটি আমরা আরেকবার একটু গুরুত্ব দিতে চাই। তবে তার সাথে স্বাভাবিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তার পাশাপাশি মানুষের নিরাপত্তাহীনতা, অস্থিতিশীলতা, অনিশ্চয়তা বেশি নতুন উপাদান পেয়েছে। সেখানে রাষ্ট্রীয় নিরাপত্তার দায়িত্বে বা জনগণের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত যে প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষগুলো আছে তাদের মধ্যে সমন্বয়ের ঘাটতি দেখেছি, তাদের মধ্যে নির্লিপ্ততা দেখেছি, অনেক সময় তাদের মধ্যে অসুস্থতা, প্রতিযোগিতার আলামত দেখা গেছে, যে কারণে অস্থিতিশীল এবং নিরাপত্তাহীনতার অবস্থা সৃষ্টি হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ। আপনার পরের দ্বিতীয় প্রশ্ন বলবো যে এটা নিয়ে আমরা যতটুকু বলেছি এই পর্যায়ে তার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই। আমরা নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ গবেষণাটা আমাদের চলমান আছে, আমরা যখন সম্পন্ন করব তখন আপনাদের সামনে এই বিষয়ে আরও বিস্তারিত নিয়ে আসবো। তবে আমরা এখনকার পর্যবেক্ষণে যেটা দেখছি সেটা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ডের তো বিভিন্ন ধরনের ইন্ডিকেটর বা পরিমাপক আছে, যার মধ্যে অন্যতম পরিমাপক হচ্ছে যে রাজনৈতিক এবং নির্বাচনী যে শক্তি, তার পেছনে তার ক্যাপিটাল বা পুঁজিটা কি। আমরা এখন পুঁজি হিসাবে দেখছি অর্থ, পেশি আর ধর্ম। যে কারণে এই তিনটি উপাদানের কারণে যেটা দেখা যাচ্ছে বাস্তবে যেটা লেভেল প্লেইং ফিল্ড রাজনৈতিক দলগুলো পাশাপাশি প্রার্থীদের মধ্যে যে সমান প্রতিযোগিতার ক্ষেত্র থাকার কথা সেটা ব্যাহত হচ্ছে। আর গুমের সম্পৃক্ততার বিষয়ে তো আমরা আমাদের প্রতিবেদনে আছে, যারা পালিয়ে গেছে তাদেরকে সহায়তার বিষয়গুলো কোনো জবাবদিহিতা করা বা চিহ্নিত করে জবাবদিহিতা করা আওতায় আনা যায়নি। সেখানে মূল ভূমিকা যে প্রতিষ্ঠানগুলো বা যে কর্তৃপক্ষ ছিল সেগুলো চিহ্নিত করে অবশ্যই উচিত হবে, দায়িত্ব মানে সরকারের দায়িত্ব সেটাকে চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করা। আর এক্ষেত্রেও যেটা আমরা ইতিমধ্যে বলেছি, গুম প্রতিরোধ কমিশন এবং আন্তর্জাতিক যে প্রতিবেদন আছে, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে প্রতিষ্ঠানগুলো এই অপরাধগুলোর সাথে জড়িত, গুম, খুন এবং কি বলো যে বিচার বহির্ভূত হত্যা, এই ধরনের অপরাধগুলো সহ অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের সাথে যারা যে প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন সরাসরি জড়িত ছিল তাদেরকে জিইয়ে রেখে, তাদেরকে র্যাবের মতো সংস্থাকে আবারও নতুন করে ক্ষমতায়িত করে এবং গোয়েন্দা সংস্থা বা নিরাপত্তা সংস্থা যাই বলি না কেন, তাদের বাস্তব সংস্কার সম্পন্ন না করে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বপ্ন আমরা মনে করি যে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন হবে। আমরা তিনটা প্রশ্ন বিস্তারিত বর্ণনা উত্তর দিতে গেলে আরেকটা সেমিনার লাগবে। তারপর আমি বলি যে প্রথম কথা হচ্ছে নোট অফ ডিসেন্টের বিষয়টা, সেটা আমার বক্তব্য বলেছি, আমাদের প্রতিবেদনও আছে। এটির কারণেই কিন্তু আমাদের জুলাই সনদ দুর্বল হয়েছে এবং তার পিছনে অন্যতম বিষয়টা ছিল যে আমাদের রাজনৈতিক দলগুলো, আমি মনে করি যে আমাদের জুলাই আন্দোলন থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি। রাজনৈতিক দল এবং আমলাতন্ত্র দুটি আমাদের জুলাই আন্দোলন থেকে, আমি পরিষ্কারভাবে বলছি, আবার বলছি, কোনো শিক্ষা গ্রহণ করেনি। তারা তাদের স্বার্থটা বজায় রাখতেই চায় এবং সেটার কারণেই কিন্তু একেবারে ঐকমত্য কমিশনের আলোচনার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমরা যে ন্যারেটিভটা তাদের কাছ থেকে শুনেছি যে সরকারের হাত পা বেঁধে দেবেন না, অর্থাৎ জনগণের কাছে জবাবদিহি সরকার ব্যবস্থার জন্য চেকস অ্যান্ড ব্যালেন্সের যে পদ্ধতিগুলো প্রস্তাবনা করা হয়েছিল প্রতিটি ক্ষেত্রেই তাদের আপত্তি ছিল। সেই কারণে ঐকমত্যে পৌঁছানোর অন্যতম একমাত্র উপায় হিসেবে নোট অফ ডিসেন্টের বিষয়টি আসে এবং তার উপর ভিত্তি করে জুলাই সনদ হয়।
এখন নোট অফ ডিসেন্টের যে মৌলিক কনসেপ্ট সেটা যদি আমরা ধারণ করি তাহলে কিন্তু নোট অফ ডিসেন্ট থাকুক বা না থাকুক, যেটা সিদ্ধান্ত বা যেটা ঐক্যমত হয়েছে সেটা ঐক্যমত্য বা সেটা সিদ্ধান্ত এইভাবেই বিবেচিত হয় সারা বিশ্বব্যাপী। যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন, আপনি পাঁচজনের মধ্যে একজন, আপনার ভিন্ন মত আছে, আপনি সেটা নোট করলেন, কিন্তু পাঁচজনে যে সিদ্ধান্তটা হলো সেটা আপনারও সিদ্ধান্ত, এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু সেটি আমাদের রাজনীতি হবে কি না সেটা দেখার বিষয়। এই কারণেই গণভোটে রায় যেভাবেই আসুক না কেন, যদি ইতিবাচক হাবুদক হয়, আমরা আশা করবো হাবুদক হবে, কারণ এর সাথে আমাদের অনেক কিছুই রাষ্ট্রের সংস্কারের অনেক মৌলিক বিষয়গুলোর সাথে জড়িত। যদি হাবুদক হয়ও তাহলে সেই প্রশ্নটা থাকবে যারা ক্ষমতায় থাকবেন তাদের সদিচ্ছার উপর, তারা আসলে বাস্তবে কতটুকু সেটিকে চায় কার্যকর করার, সেটার উপর নির্ভর করবে। আনফর্চুনেটলি আমাদের সেটার উপরে নির্ভর করতে হবে, এবং তখনও আপনারা আমরা সবাই মিলে তার দাবি উত্থাপন করব, এছাড়া কোনো বিকল্প আমি দেখি না। তো আমরা তাদের সদিচ্ছার উপর আস্থা রাখতে চাই এই পর্যায়ে। তারা আশা করে আসলে আমরা এখন হয়তো নির্বাচনের প্রেক্ষিতে অন্যরকম চিন্তাভাবনা আছে, কিন্তু ক্ষমতায় গেলে চিন্তাভাবনা কেমন হয় সেটি আমরা দেখার জন্য অপেক্ষায় থাকবো। আর মিডিয়ার বিষয়ে আমরা ইতিমধ্যে পরিষ্কারভাবে আপনি যে বিষয়টা কেন্দ্র করে প্রশ্নটা করেছেন সেটা পরিষ্কারভাবে তুলে ধরেছি, আর আজকে কিছুটা আলোচনা হয়েছে। আমি শুধু বলবো যে এটি একদিক থেকে শুধুমাত্র অন্য সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বা সুপারিশগুলো অবহেলা করার যে ধারাবাহিকতা সেটাই শুধু নয়, মিডিয়া বিশেষভাবে সরকার কর্তৃক উপেক্ষিত হয়েছে, এবং শুধু উপেক্ষিত না, মিডিয়ার প্রতি নতুন করে ঝুঁকি সৃষ্টি করা হয়েছে অন্তর্বর্তী এই মেয়াদে, এবং তার পেছনে শক্তিগুলো আমি বর্ণনা করেছি, সরকারের ভিতরে এবং সরকারের বাইরে শক্তিগুলো আছে, এবং সেগুলো সরকারের বাইরের শক্তি যেগুলো সেগুলোকে আবার সরকারই অতিক্ষমতায়িত করেছে, যে কারণে মিডিয়া আজকে এত বিশাল ঝুঁকির সম্মুখীন। শেষ দিকে এসে অন্য কিছু বাদ দিয়ে এই দুইটি অধ্যাদেশ, এটাও কিন্তু সরকারের ধারাবাহিকতা। আপনারা খেয়াল করেছেন যারা যারা পর্যবেক্ষণ করেন, সংস্কার নিয়ে প্রতিবেদন করেছেন, পুলিশ কমিশন নিয়ে একই কাণ্ড করেছে সরকার। পুলিশ কমিশনের, স্বাধীন পুলিশ কমিশনের প্রস্তাব জুলাই সনদের একমাত্র পুলিশ সংস্কার বিষয়ক একমাত্র প্রস্তাব, এখানে ঐক্যমত্য আছে সবগুলো দলের, সেই প্রস্তাব অবহেলা করে তারা হঠাৎ করে প্রথমে দুটি পুলিশ কমিশনের অধ্যাদেশ করেছিল ঘোষণা। সেটা থেকে আমাদের সকলের চাপে এসে তারা সরে এসেছিল, সরে এসে যেটা করেছে সেটাও কিন্তু একেবারে সম্পূর্ণভাবেই আমলা নির্ভর একটা কমিশন। একই জিনিসটার ফটোকপি, ট্রু কপি হচ্ছে মিডিয়ার ক্ষেত্র। মিডিয়া স্বাধীন হোক, মিডিয়া স্বাধীনতার পাশাপাশি পেশাদারিত্বের সাথে কাজ করুক, নিরাপত্তার সাথে কাজ করুক, এই চিন্তা ভাবনা বর্তমান সরকার আসলে ধারণ করেছেন কিনা সেই প্রশ্নের জবাব তারা দিতে পারবে। আমি মনে করি যে ধারণ করেও থাকেন সেটা চর্চা করতে পারেননি তারা, এবং তারই দৃষ্টান্ত হিসেবে শেষ বেলায় এটি একটা, আমি যেটা পরিহাস বলেছি, বিদায়ী পরিহাস, এর সাথে তারা যে বড় জোর এটুকু যুক্ত করতে পারি যে এটি একটা লোক দেখানো পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়। তাও লোক দেখানো পদক্ষেপের মাধ্যমে মিডিয়াকে আরও বেশি সরকারি নিয়ন্ত্রণে রাখার জন্য পায়তারা ছাড়া আর কিছুই নয়। এগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখছি, বিভিন্ন খাত ধরে যদি আপনি চিন্তা করেন, আমি অন্য ক্ষেত্র বাদ দিলে গণমাধ্যমের যে কর্মীরা যাদেরকে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করে ঢালাওভাবে মামলায় সম্পৃক্ত করে আটক রাখা হয়েছে, সেই প্রক্রিয়াটা কতটুকু আসলে বিচার আর কতটুকু তাদের প্রতিশোধ পেশাগত অবস্থানকে অপব্যবহারের কারণের অভিযোগে, সেটা দেখার বিষয়। এই একই যুক্তিটা অন্য যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য। এর কারণে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একদিক থেকে এটা হয়তো মানে অ্যাভয়েড করার হয়তো উপায় ছিল না, চেষ্টা করা হয়েছে কিনা আমি জানি না, চেষ্টা করলে হয়তো অ্যাভয়েড করা যেত, কিন্তু এর ফলে যেটা হয়েছে যে শঙ্কার জায়গাটা সেটা হচ্ছে বাস্তবে যারা অপরাধী, হত্যাকাণ্ড সহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে কর্তৃত্ববাদের দোষর হওয়ার কারণে দোষর হওয়ার মাধ্যমে দুর্নীতি, অর্থ পাচার, কর ফাঁকি সহ বিভিন্ন ধরনের অপরাধ যারা নিজেরা করেছেন, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বাস্তবে জবাবদিহিতা তার আনা, এবং সেই জবাবদিহিতা যতটুকু হবে সেটাও কতটুকু গ্রহণযোগ্য হবে, কতটুকু সম্ভব হবে, কতটুকু গ্রহণযোগ্য হবে, এই রিভেঞ্জফুল বিচারের ইনভার্টেড কমার মধ্যে বলছি, যদি সংগঠিত হচ্ছে যেটা, সেটার কারণে প্রশ্নটা থেকেই যাবে। এটি হচ্ছে আমাদের উদ্বেগের জায়গাটা। দ্বিতীয় হচ্ছে যে আপনার কি ছিল, মব সন্ত্রাস নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে।
যদি মব সন্ত্রাস যথাযথভাবে নিয়ন্ত্রিত না হয় তাহলে অন্য যে কোনো ক্ষেত্রের মতো নির্বাচনে সেটার প্রভাব পড়তে বাধ্য। সেটা ইতিমধ্যে যে দেখা যাচ্ছে না তা নয়। যেটা হচ্ছে যে এমনকি বিভিন্ন দলের মধ্যে যে সহিংসতা বা অসুস্থ প্রতিযোগিতার কারণে সহিংস রূপ নিচ্ছে, সেখানেও কিন্তু শুধুমাত্র দলীয় কর্মী অংশগ্রহণ করছেন সেটিই নয়। এটি দেখার বিষয় এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তো অনেক কিছুই দাবি করে, অনেক তথ্য তাদের কাছে আছে। তারা যদি সেগুলো অ্যাপ্লাই করে তাহলে কিন্তু তারা কিন্তু বুঝতে পারবে, জানতে পারবে যে সেখানে আসলে বাস্তব যে ক্ষমতার দ্বন্দ্ব, তার পাশাপাশি এই মব সহিংসতার অংশগ্রহণ কতটুকু সেটাও বের করা সম্ভব। তবে এটি প্রভাবিত করার ঝুঁকি তো অবশ্যই আছে এবং সেটি বিষয়ে সরকার শুরু থেকে তৎপরতা দেখাতে পারেনি। আমি মব সহিংসতার বিষয়টি নিয়ে আগেও আপনাদের সাথে কথা বলেছি। আমি যেটি বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে এই যে মবের বিষয়টা কিন্তু শুরু হয়েছে সরকারের ভিতর থেকেই। সরকারের যে সরকার পরিচালন কেন্দ্রস্থল বাংলাদেশ সচিবালয়, সেখানেই কিন্তু মবের উৎপত্তি প্রথম। সরকারের বাইরের শক্তি যাদেরকে আমরা আজকে মব বলি, তারা ক্ষমতায়িত হয়েছে সেই মবের কারণে এবং সেই মব শক্তির কারণে কিন্তু সরকারের সেই নৈতিক বৃত্তি সেটা দুর্বল হয়েছে মব প্রতিহত করার, প্রতিরোধ করার। সর্বশেষ যেটি হচ্ছে যে নির্বাচনী হত্যাকাণ্ড এবং সহিংসতা কতটুকু সহিংসতা মুক্ত হবে, আমি আশা করব আর যেন কোনো একটি হত্যাকাণ্ড না হয়, আর কোনো একটিও সহিংসতা না হয়, সেটা আমরা আশা করবো সবাই। তবে এটা নিশ্চয়তা কিন্তু দেওয়া যাচ্ছে না। আমরা যেটা হয় যখন রিস্ক অ্যানালাইসিস করি, আমাদের সবচেয়ে বেশি নেতিবাচক চূড়ান্ত বিষয়টাকে বিবেচনায় নিয়ে বিশ্লেষণ করতে হয়। সেই বিবেচনায় আমরা মনে করি যে এখন থেকে 12 ফেব্রুয়ারি শুধু না, তার পরবর্তী বেশ কিছুদিন পর্যন্ত সহিংসতার ঝুঁকি তো থেকে রয়ে গেছে। এটি সরকার আমাদের চেয়ে অনেক বেশি ভালো বুঝবেন। সরকারের সেই এখতিয়ার আছে, জ্ঞান আছে, দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে। কিন্তু আমার যেই কারণে উৎকণ্ঠাটা বেশি বা সহিংসতার জন্য বাংলাদেশে কোনো নির্বাচনে সহিংসতা মুক্ত হয় না। হবে, হয়েছে, অতীতে হয়েছে, বর্তমানে হবে, হবে হয়তো বা। কিন্তু এটাকে এই অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং বিশেষ করে যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছে তাদের মধ্যে পারস্পরিক আলোচনা এবং এক ধরনের প্রতিরোধক কৌশল যদি নির্ধারিত না হয়, শুধুমাত্র মানে বিভিন্ন কি বলে যে আকর্ষণীয় স্লোগান দিয়ে অপারেশন চালিয়ে কিন্তু এই ধরনের মব সহিংসতা বলতে যা বোঝায় সেটাকে নিয়ন্ত্রণ করা বা নির্বাচনী সহিংসতাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হবে বলে আমরা মনে করি। তবে আমরা আশা করব যে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অস্থিতিশীলতা থাকবে, অনিশ্চয়তা থাকবে, তা সত্ত্বেও নির্বাচন সুষ্ঠুভাবে গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে এবং 12 ফেব্রুয়ারি আমরা বলবো যে গণতন্ত্রের উত্তরণের দিকে অগ্রসর হওয়ার সুযোগটা পাবো। আর গণমাধ্যম বিষয়ে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। যে কথাটা আপনি ব্যবহার করলেন, ভয়ের সংস্কৃতি, ভয়ের সংস্কৃতিটা কথা ছিল আমাদের জুলাই আন্দোলনের পর এটা মিউজিয়ামে যাবে। গণমাধ্যম বা নাগরিক সমাজের মধ্যে ভয়ের সংস্কৃতি, ভয়ের পরিবেশ, অ্যাটমসফিয়ার অফ ইন্টিমিডেশন যেটা তৈরি করা হয়েছিল কর্তৃত্ববাদী সরকারের সময়ে, তাদের গোয়েন্দা সংস্থাগুলো, অন্যান্য যে অপরাধ প্রবণ সংস্থাগুলো যেগুলো করেছে। বাংলাদেশের অপরাধ বইতে এমন কোনো অপরাধ নাই যেগুলোর মধ্যে আমাদের আইন প্রয়োগের সংস্থা, গোয়েন্দা সংস্থাগুলো জড়িত ছিল না। কন্ট্রাক্ট কিলিং থেকে সব কিছু তারা করেছে, অথচ এই প্রতিষ্ঠানগুলোকে এখন আবার উৎসাহিত করা হচ্ছে। বাট হ্যাভিং সেড দ্যাট, ওই পরিবেশটা সৃষ্টি করা হয়েছিল কর্তৃত্ববাদের সময়। আমাদের সকলের ধারণা ছিল যে জুলাই আন্দোলনের সাফল্যের একটা সুফল হবে যে এই যে ভয়ের পরিবেশ সৃষ্টি করা গণমাধ্যমের বিরুদ্ধে, সেটাকে মিউজিয়ামে পাঠানো হবে, কিন্তু সেটা হলো না। সেটি হলো না এবং তারই দৃষ্টান্ত আপনি একটি বলেছেন, আরও অনেক আছে, আমাদের প্রতিবেদনে সেগুলো আছে। এবং এখানেও কিন্তু আপনি দেখতে পাবেন যে এই যে ভয়ের সংস্কৃতি এবং এই যে গণমাধ্যমকে দমন করার যে চর্চা এবং সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, সেটার মধ্যে একটা প্রতিষ্ঠান বা একটা কর্তৃপক্ষ কিন্তু জড়িত থাকে না। অন্যদেরকে টেনে আনা হয় বা সেটাতে অন্যরা লাফিয়ে পড়ে সেখানে। আনিস আলমগীরের ক্ষেত্রে সেটাই ঘটেছে। যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থাকে, তাহলে সেটাকে আলাদাভাবে কেন দেখবেন না, আগে কেন দেখবেন না? যার বিরুদ্ধে অ্যান্টি টেররিজম অ্যাক্টের নামে মামলা, অধীনে মামলা হয়েছে, তাকে আপনি টেনে কেন দুর্নীতির মামলায় জড়াবেন? এই যে ইন্টিমিডেশনের, ডাবল ইন্টিমিডেশন বা কী বলে যে বহুমাত্রিক কী বলে ভয়ের সংস্কৃতি সৃষ্টি করা, এটি তো একজন, দুইজন, পাঁচজন, 10জন সাংবাদিকের জন্য নয়, পুরো পেশার জন্য। সাংবাদিকতা পেশা, সাংবাদিকতা গণমাধ্যম প্রতিষ্ঠান এবং স্বাধীন গণমাধ্যম
যেই দেশের যেই মানুষগুলো চায়, অর্থাৎ প্রতিটি মানুষ সবার জন্য ইন্টিমিডেশন বলে আমি মনে করি। এই দেশের এমন কোনো মানুষ আমি পাবো বা খুঁজে পাবো না মনে করি যারা আসলে ক্ষমতার কাঠামোর বাইরে। এমন কোনো মানুষ নেই যে মুক্ত গণমাধ্যম চাইবে না, প্রত্যেকটা মানুষ সেটা চায়। যারা মুক্ত গণমাধ্যম চায়, মুক্ত নাগরিক স্পেস চায়, প্রতিটি মানুষের জন্য এই ইন্টিমিডেশনটা হচ্ছে যে প্রযোজ্য। কাজে এটি সরকার যেটা করছে, প্রতিটি মানুষের কাছে একদম ভয়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এটি কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। এখানে আমি অতটুকু যাওয়ার মতো তথ্য বা বিশ্লেষণ আমাদের নাই, এই সরকারকে কর্তৃত্ব কোনো উপাদান আছে কিনা। তো যেই বিষয়গুলি প্রত্যাশিত ছিল সেগুলো অনেক ক্ষেত্রেই সরকার চর্চা করতে ব্যর্থ হয়। যেমন আমরা অন্য কিছু বাদ দিলেও স্বচ্ছতা চর্চাটা, জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক সরকার পরিচালন, এগুলোর ক্ষেত্রে সরকার ঘাটতি পরিচিত। মানে অনেক অধ্যাদেশ, অনেক সংস্কারের সিদ্ধান্ত, অনেক কিছু হয়েছে যেটি জুলাই সনদের পরিপন্থী, যেটি সংশ্লিষ্ট খাতে সংস্কার কমিশনের প্রতিবেদনের পরিপন্থী। সিদ্ধান্তটা নিয়েছে সরকার এককভাবে, উইদাউট এনি কনসালটেশন উইথ স্টেক হোল্ডার্স, উইদাউট ইভেন ইনফর্মিং দি যারা স্টেক হোল্ডার, যারা এমনকি প্রতিবেদনগুলো যারা প্রণয়ন করেছে সংস্কার কমিশনগুলো, তাদেরকে অবহিত না করে, সম্পূর্ণভাবে অবহেলা করে, নিজের মতো করে নিজের পছন্দ মতো আমলাতন্ত্রের চাপে বা চাহিদায় পিক অ্যান্ড চুজ করে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। সেটা একপাক্ষিক, এককভাবে গৃহীত সিদ্ধান্ত। এটাকে কর্তৃত্ববাদ বলা যাবে না এখনো পর্যন্ত, যতদিন পর্যন্ত না এটাকে এক ধরনের প্রাতিষ্ঠানিক, এবং সেই সুযোগটা অন্তর্বর্তীকালীন সরকার পাচ্ছে না। যেখানে ব্যর্থতা সেটা হচ্ছে যে সরকারের হাতে দায়িত্ব ছিল এবং সুযোগ ছিল, এখতিয়ার ছিল, সম্ভাবনা ছিল দৃষ্টান্তগুলো স্থাপন করা। আমি অন্য সব কিছু বাদ দিল, আপনারা কেউ একজন প্রশ্ন করেছেন, আমি উত্তর দিতে ভুলে গেছি। সেটা যে আমরা এই যে উপদেষ্টা পরিষদ সহ, প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ সদস্য সহ সরকারি কর্মচারীদের যে আয় ব্যয়ের সম্পদ হিসাবটা প্রকাশ করার যে, আপনার শেষেরটা আগে বলে বিচারপতি নিয়োগে, মানে এটা বাস্তবতার নিরিখে হয়তো বা তখন অধ্যাদেশ করা বা সংস্কার করে পরে বিচারক নিয়োগ দেওয়া এই ধরনের সুযোগ হয়তো ছিল না। আমি সরকারের সিদ্ধান্তে বা নিয়োগের পক্ষে বিপক্ষে বলছি না, বাস্তবতার নিরিখে এটা হয়তো উপায় ছিল না। তারপরেও যেটা বলবো যে সার্বিকভাবে আমি মনে করি যে খাতগুলোতে ইতিবাচক অগ্রগতি সংস্কারের দৃষ্টিভঙ্গি থেকে, প্রত্যাশিত সংস্কার দৃষ্টিভঙ্গি থেকে হয়েছে, তার মধ্যে বিচার বিভাগটাকে আমি প্রায় শীর্ষে অবস্থান দিতে চাই। এই অর্থে যে সম্ভাবনাটা তৈরি করা গেছে। সবচেয়ে বড় যে বিষয়টা মানে দীর্ঘমেয়াদে ইতিবাচক ফলপ্রসূ হতে পারে সেটা হচ্ছে বিচারকদের নিয়োগ, পদোন্নতি ইত্যাদি বদলে বিষয়টা এখন সরকারের কর্তৃত্বের বাইরে যাওয়ার সম্ভাবনা বেশ আইনগতভাবে ভিত্তি তৈরি হয়েছে। এবং সেটার সুফলটা পেতে গেলে কিন্তু একটা চট করে কালকে হবে না, একটা দীর্ঘ পরীক্ষার মাধ্যমে আমাদের সেটাকে অপেক্ষা করতে হবে, সেই সুযোগটা সৃষ্টি করতে হবে। এবং আমরা আমি প্রকাশ্যে বলতে পারি যে আশাবাদের একটা জায়গা হচ্ছে যেমন প্রধান বিচারপতি যিনি আছেন তার উপরে আস্থা রাখার মতো সম্ভাবনা বা সুযোগ আছে বলে আমরা মনে করি। এগুলো গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি যদি সচিবালয় সত্যিকার অর্থে স্বাধীন হয়, যেটি সুযোগ আগে কখনোই ছিল না, সব সরকার সেটাকে বিরোধিতা করেছে, বর্তমানে সেটা সম্ভব হয়েছে। কিন্তু এটা শুধুমাত্র কাগজ, এটাকে বাস্তবায়নের জায়গাটা যদি তৈরি করা যায়, নির্বাচিত সরকারের প্রথম প্রাধান্যের জায়গাগুলো হবে এটা, যে সচিবালয়কে স্বাধীন করা এবং স্বাধীনভাবে কাজ করার মতো উপযুক্ত সক্ষমতা তৈরি করে দেয়া, তাহলে সেটা সম্ভব হতে পারে। এবং সেই ক্ষেত্রে পর্যায়ক্রমে আমরা সুফল পেতে পারবো। সংস্কারের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি মৌলিক বিষয়ে জুলাই সনদে যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্যে পৌঁছানো একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা আগেও বলেছি, আপনাদের সাথে আলোচনা করেছি, দেশবাসী আন্তর্জাতিকভাবে একটা বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। সকল রাজনৈতিক দলগুলো রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন আলোচনা করেছে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল। তবে তার মাধ্যমে যতটুকু অর্জন হয়েছে সেখানে একটি জায়গা, একটা মৌলিক দলীয় পার্থক্য, দলগত পার্থক্য, মতভেদ ইত্যাদি সত্য ইত্যাদির পাশাপাশি একটি মৌলিক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থানের কারণে আমরা মনে করি যে জুলাই সনদ দুর্বল হয়েছে বাস্তবায়নের ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি। এবং সেই ক্ষেত্রটা হচ্ছে যে রাষ্ট্র সংস্কার বা আমাদের জুলাই আন্দোলনের যে মূল চেতনা ছিল, রাষ্ট্র সংস্কারের যে অভীষ্ট, জনগণের কাছে সরকারের জবাবদিহি, অর্থাৎ জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কে কেন্দ্র করে যে ধরনের সুপারিশগুলো ছিল বিভিন্ন সংস্কার কমিশনের, সেই সুপারিশগুলোকে কেন্দ্র করে বড় রাজনৈতিক দলগুলো সকলেরই এক ধরনের অনীহা ছিল, শুরু থেকেই প্রতিকূলতা সৃষ্টি করেছে। বিশেষ করে জবাবদিহিমূলক
শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার, সরকার প্রতিষ্ঠার যেই উপাদানগুলো থাকা দরকার সংস্কার কার্যক্রমের অংশ হিসাবে, সেখানে তাদের অগ্রহণযোগ্যতার বিষয়গুলো খুব পরিষ্কার ছিল এবং প্রকাশ্যেও বলা হয়েছে। এটা সেই কারণে যেটি আবিষ্কৃত হয়েছে, যে নোট অফ ডিসেন্টের বিষয়টা আবিষ্কৃত হয়েছে, যাকে কেন্দ্র করে মানে মৌলিক জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট বা দ্বিমত থাকা সুতরাং সেই দ্বিমতকে সম্বলিত করে জুলাই সনদ হওয়ার ফলশ্রুতিতে যেটা হয়েছে, সনদটি দুর্বল হয়েছে এবং তাকে কেন্দ্র করে যে গণভোট, সেটির একটা মধ্যে বিভিন্ন ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, যে কারণে রাষ্ট্র সংস্কারের যে অভীষ্ট সেটি অর্জনের পথে একটা বড় ধরনের শুরুতেই একটা দুর্বলতার সৃষ্টি হয়েছে। অন্যদিক থেকে পরবর্তীতে যখন সরকার এবং এই চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে সরকার বিভিন্ন অধ্যাদেশ এবং তাদের সরকারি সিদ্ধান্তের মাধ্যমে যে সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে, যেটা এখনো চলমান আছে বলতে চাই, সেখানে বিভিন্ন ধরনের দুর্বলতা আমরা দেখতে পেয়েছি। এক হচ্ছে যে যেই প্রস্তাবনাগুলো আশুকরণীয় বা বাস্তবায়নযোগ্য ছিল, সেগুলোর ক্ষেত্রে সরকার প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিপালন করতে পারেনি, যেটা সরকারের এখতিয়ারভুক্ত ছিল বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা সাপেক্ষে বাস্তবায়ন করতে পারত, সেগুলো হয়নি, বাস্তবে হয়নি বলাই যায়। কিছু হয়েছে, যেগুলো হয়েছে সেগুলো লোক দেখানো, খুবই দুর্বল ক্ষেত্রগুলো, যেগুলো আরও বেশি বাস্তব মানে কৌশলগত, সেগুলোর ক্ষেত্রে বাস্তবে কোনো অগ্রগতি হয় না। এবং প্রতিটি 11টি কমিশনের প্রায় প্রতিটি কমিশনের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য, যেগুলো আশুকরণীয় সেক্ষেত্রে বাস্তবে তেমন কিছুই হয়নি। আর অধ্যাদেশের মাধ্যমে এবং অন্যভাবে যে সমস্ত সংস্কারের উদ্যোগগুলো নেওয়া হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো হচ্ছে প্রতিটি ক্ষেত্রেই ওই যে যেহেতু জবাবদিহিমূলক সরকার ব্যবস্থার প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক শক্তির প্রতিকূলতা ছিল বা প্রতিরোধ ছিল, সেটার প্রতিফলন আমরা এই সরকারের অধ্যাদেশ প্রণয়ন প্রক্রিয়ার মধ্যেও পরিষ্কারভাবে দেখেছি। এবং সেখানে মূল অনুঘটকের ভূমিকা পালন করেছে আমাদের আমলাতন্ত্র। এবং এখানে আমার ব্যক্তিগতভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে আমাদের একটা উদ্বেগের জায়গা হচ্ছে যে যে দুর্বলতার জায়গা যেটা দেখেছি, সেটা হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেট নিয়ে যে সরকার দায়িত্ব পালনটা করছে, তারা শুরু থেকে শুধু সংস্কার হিসাবে দেখেছে। বাস্তবায়নের পথে যে ঝুঁকিগুলো থাকতে পারে, যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো ক্ষেত্রে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যে ঝুঁকি চিহ্নিত করা, বিশ্লেষণ করে তার উপর ভিত্তি করে নিরসনের উপায় অনুসন্ধান করা, সেই প্রয়াস আমরা মোটেও দেখিনি। যে কারণে যে সূত্রগুলো থেকে ঝুঁকি ছিল এবং আছে, সেগুলোই অতি ক্ষমতায়িত হয়েছে এবং সেগুলো প্রিভেইল করেছে, সেগুলোই আসলে সিদ্ধান্তকে বাস্তবায়নের ক্ষেত্রে মৌলিক ভূমিকা পালন করেছে, যার ফলে যতটুকু হয়েছে সংস্কারের ভিত্তি, সেটা দুর্বল থেকে গেছে। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই, সেটি হচ্ছে যে আমাদের বিচার অত্যন্ত বলবো যে যৌক্তিকভাবেই শুরু হয়েছে এবং অনেক প্রত্যাশী নিয়ে সেটি। তবে মোটা দাগে যেটা আমরা দেখেছি, কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বিচার বিভাগের সংস্কার সহ, এবং বিশেষ করে মানবতা বিরোধী অপরাধ এবং দুর্নীতি অভিযোগে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বেশ অ্যাগ্রেসিভলি বাংলাদেশের ক্ষেত্রে, মানে অভূতপূর্ব। সেখানে কিছু কিছু সুফল পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে সার্বিকভাবে ধীর গতি এবং প্রক্রিয়াগত দুর্বলতা, যেগুলোর বিস্তারিত আপনারা প্রতিবেদনে দেখেছেন। এবং আমি মনে করি যে বিচার এবং প্রতিশোধ দুটির মধ্যে এক ধরনের একাকার করে হয়েছে। এটাকে বাস্তবে বিচার কতটুকু আর প্রতিশোধ কতটুকু, সেই বিতর্কটা সবসময় থেকে যাবে বলে আমি মনে করছি।